বন্ধুরা, কদিন আগেই তো হয়ে গেল মারাত্মক ভূমিকম্প। ফের ভূমিকম্প হলে কি করণীয়, আসুন শুনি সাইফুল স্যারের লেখা প্রবন্ধের পর্যালোচনায়। কদিন আগেই, এই তো নভেম্বরে নরসিংদীর ভূমিকম্পটা যখন হলো, আমি তখন একটা উঁচু বিল্ডিংয়ের অফিসে বসেছিলাম। প্রথমে একদমই বুঝতে পারিনি, মনে হচ্ছিল যেন মাথা ঘুরছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে যখন দেখলাম ঘরের লাইটগুলো দুলছে আর টেবিলের পানির বোতলটা কাঁপছে, তখন মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গিয়েছিল। ওই কয়েকটা সেকেন্ডের আতঙ্ক আসলে বুঝিয়ে দিয়েছে আমরা কতটা অসহায়। এই ঘটনাটা আমাদের একটা পুরনো ভয়কে আবার নতুন করে জাগিয়ে তুলেছে, আর একটা খুব জরুরি আলোচনার দিকে ঠেলে দিয়েছে। তাই আজকে আমরা কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করে বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস, এর পেছনের কারণ, আর সবচেয়ে জরুরি, নিজেদের সুরক্ষার জন্য আমরা ঠিক কী করতে পারি তা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। আমাদের লক্ষ্য কিন্তু ভয় ছড়ানো নয়, বরং ভয়কে জয় করার জন্য সঠিক তথ্য আর প্রস্তুতি নেওয়া। ওই কয়েক সেকেন্ডে ভূভূতিটা এখন আমাদের সবারই খুব পরিচিত, তাই না? আর সত্যি বলতে, ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যাকে থামানোর কোনো উপায় আমাদের হাতে নেই। কিন্তু এর প্রভাব কতটা মারাত্মক হবে তার অনেকটাই কিন্তু নির্ভর করে আমাদের প্রস্তুতি আর জ্ঞানের উপর। আজকের আলোচনাটা ঠিক এখানেই গুরুত্বপূর্ণ। আমাদের হাতে থাকা সূত্রগুলো একটা দারুণ কাজ করেছে। মানে, ইতিহাসের ধুলোমাখা পাতা থেকে শুরু করে মাটির নিচের প্লেটের নড়াচড়া পর্যন্ত সব কিছুকে এক জায়গায় এনেছে। আমরা শুধু জানব না যে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, আমরা বোঝার চেষ্টা করব কেন ঝুঁকিপূর্ণ, ঝুঁকিটা ঠিক কোথায়, আর এই ঝুঁকি জেনে আমরা কিভাবে আরও সচেতন হতে পারি। মানে, ভয় পেয়ে বসে থাকার চেয়ে জেনে বুঝে সঠিক পদক্ষেপ নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ। চলুন তাহলে ঠিক সেখান থেকেই শুরু করা যাক। ইতিহাসের কথা যখন উঠলই, সূত্রগুলো ঘেটে একটা বিষয় দেখে আমি বেশ অবাক হয়েছি। আমরা তো এখনকার ছোটখাটো কাঁপুনিতেই ভয় পেয়ে যাই, কিন্তু এই অঞ্চলে অতীতে এমন সব ভূমিকম্প হয়েছে যা কল্পনা করাও কঠিন। যেমন ধরুন ১৭৬২ সালের আরাকান ভূমিকম্পের কথাটা ভাবা যায়। এর মাত্রা ছিল প্রায় ৮.৫ থেকে ৮.৮। এটা তো শুধু একটা শহর কাঁপিয়ে দেওয়ার মতো নয়, এটা তো পুরো ভূগোল বদলে দেওয়ার মতো শক্তি। একদম। ৮.৮ মাত্রার ভূমিকম্পের শক্তিটা বোঝানোর জন্য যদি বলি, হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার চেয়েও কয়েক হাজার গুণ বেশি শক্তি একবারে বের হওয়া। সূত্রগুলোতে এই ভূমিকম্পের যে বিবরণ দেয়া আছে তা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। শুধু যে ভয়াবহ ভূকম্পন হয়েছিল তাই নয়, এর ফলে প্রায় ৬ মিটার উঁচু সুনামি, মানে প্রায় ২০ ফুট উঁচু, কক্সবাজার আর চট্টগ্রামের উপকূলে আছড়ে পড়েছিল। বলেন কি? হ্যাঁ, এমনকি ঢাকার বুড়িগঙ্গা আর লক্ষা নদীর পানিও সেই সুনামির প্রভাবে ফুলে উঠেছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই ভূমিকম্পের কারণে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ১৫ বর্গ কিলোমিটার এলাকা সমুদ্রের নিচ থেকে উপরে উঠে গিয়েছিল। একটা পুরো দ্বীপের গঠনই বদলে গিয়েছিল। অবিশ্বাস্য। তার মানে একটা ভূমিকম্প শুধু ঘরবাড়িই ধসায় না, আক্ষরিক অর্থেই দেশের মানচিত্র বদলে দিতে পারে। কিন্তু এটা তো গেল উপকূলীয় অঞ্চলের কথা। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঝুঁকিটা বোধহয় শুধু সিলেট বা চট্টগ্রামেই বেশি, কিন্তু সূত্রগুলো তো অন্য কথা বলছে। ১৮৮৫ সালের বেঙ্গল ভূমিকম্প, এর কেন্দ্র ছিল ঢাকার খুব কাছে, মানিকগঞ্জে। এটা তো বেশ ভয়ের ব্যাপার। এই পয়েন্টটাই আমাদের মনোযোগের কেন্দ্রে থাকা উচিত। আমরা প্রায়ই ঝুঁকিটাকে নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু ১৮৮৫ সালের ৭ মাত্রার ভূমিকম্পটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঝুঁকিটা দেশের মধ্যাঞ্চলেও কতটা বাস্তব। এর ঠিক ১২ বছর পর ১৮৯৭ সালে আসামে যে ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৮.২-এরও বেশি, সেটিকে দ্য গ্রেট আসাম আর্থকুয়েক বলা হয়। এর কেন্দ্র আসামে হলেও এর প্রভাব পুরো বাংলাদেশ জুড়েই ছিল ভয়াবহ। ঢাকার বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল, এমনকি কলকাতাতেও এর প্রভাব পড়েছিল। এই ঐতিহাসিক ঘটনাগুলো একটা প্যাটার্ন আমাদের সামনে তুলে ধরে। ঝুঁকিটা কোনো নির্দিষ্ট পকেটে নয়, বরং পুরো অঞ্চল জুড়েই ছড়িয়ে আছে। আর সাম্প্রতিক সময়ের উদাহরণগুলো তো এই ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে। ১৯৯৭ সালের চট্টগ্রাম ভূমিকম্পে একটা ৫তলা বিল্ডিং ধসে ২৩ জন মারা গিয়েছিলেন। আর এই তো নভেম্বরে, ২০২৫ সালে নরসিংদীর মাঝারি মাত্রার ভূমিকম্পে ৫.৫, ৫.৭
10 জনের বেশি মানুষের মৃত্যু হলো আর আহত হলেন শত শত। তার মানে কি এই যে এখন কম শক্তিশালী ভূমিকম্প আমাদের জন্য আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে? এটাই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। ঠিক তাই, আগে হয়তো 6 মাত্রার ভূমিকম্পে যে ক্ষতি হতো, এখন সেই একই মাত্রার ভূমিকম্পে তার চেয়ে বহুগুণ বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এর পেছনের কারণটা কিন্তু ভূতাত্ত্বিক নয়, বরং পুরোপুরি মানবসৃষ্ট। মানবসৃষ্ট? কিভাবে? আমাদের লাগাম ছাড়া জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর, বিল্ডিং কোড না মেনে তৈরি করা দুর্বল সব কাঠামো, এই সব কিছু মিলিয়ে আমরা নিজেরাই নিজেদের বিপদ বাড়িয়ে তুলেছি। 2025 সালের নরসিংদীর ঘটনাটা এই কঠিন বাস্তবতারই একটা আয়না। আসল কথা হলো, ভূমিকম্পে মানুষ মারা যায় না, মানুষ মারা যায় দুর্বল দালান ধসে। এই যে এতগুলো বড় বড় ভূমিকম্পের ইতিহাস আমরা দেখলাম, তাতে মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, অন্য অনেক দেশের মতো আমাদের এই অঞ্চলেই কেন এতবার কাঁপুনির শিকার হতে হয়? এর পেছনের বিজ্ঞানটা কি? মানে আসলে আমাদের পায়ের নিচে কি ঘটছে? এর মূল কারণটা বুঝতে হলে আমাদের পৃথিবীর গঠনটা একটু কল্পনা করতে হবে। পৃথিবীর উপরিভাগটা ধরুন একটা আস্ত আপেলের খোসার মতো নয়, বরং এটা কয়েকটি বিশাল খণ্ডে বিভক্ত, যেগুলোকে আমরা টেকটনিক প্লেট বলি। আচ্ছা। বিষয়টা অনেকটা বরফ জমা লেকের উপর ভাসমান 3টে বিশাল বরফ খণ্ডের মতো, যারা একে অপরকে অনবরত ধাক্কা দিচ্ছে বা একে অপরের নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত বাংলাদেশ ঠিক এমনই 3টে বিশাল প্লেটের সংযোগস্থলে পড়েছে: ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। ওহ! এই ইন্ডিয়ান প্লেটটা প্রতি বছর প্রায় 5 সেন্টিমিটার গতিতে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে যাচ্ছে। এই ধাক্কাধাক্কির কারণেই হিমালয় পর্বতমালা তৈরি হয়েছে এবং আমাদের এই পুরো অঞ্চলটা ভূতাত্ত্বিকভাবে এতটা সক্রিয়। তার মানে আমরা এমন একটা জায়গায় বাস করছি যেখানে মাটির নিচে সবসময় একটা চাপা উত্তেজনা কাজ করছে। এই প্লেটগুলোর সংযোগস্থলেই কি ফল্ট লাইনগুলো তৈরি হয়? একদম। এই প্লেটগুলোর সংযোগস্থলে প্রচণ্ড চাপে ফাটল তৈরি হয়, যেগুলোকে আমরা ফল্ট লাইন বা চ্যুতিরেখা বলি। বাংলাদেশে এরকম বেশ কিছু বড় এবং সক্রিয় ফল্ট লাইন আছে, যেমন সিলেটের ডাউকি ফল্ট বা চট্টগ্রামের দিকে আছে সীতাকুণ্ড টেকনাফ ফল্ট। এগুলোই হলো সম্ভাব্য বড় ভূমিকম্পের উৎস। আর এখানেই সূত্রগুলো থেকে একটা সবচেয়ে চমকে দেওয়ার মতো এবং কিছুটা ভয়ের তথ্য উঠে এসেছে। সেটা কি? ভূতাত্ত্বিকরা বলছেন, এই অঞ্চলে বড় ধরনের শক্তি সঞ্চয় হয়ে আছে। গত প্রায় 100 বছরে, বিশেষ করে 1897 সালের আসাম ভূমিকম্পের পর এই এলাকায় 8 মাত্রার মতো বড় কোনো ভূমিকম্প হয়নি। এই দীর্ঘ নীরবতাকে বিজ্ঞানীরা বলেন সাইজমিক গ্যাপ। সাইজমিক গ্যাপ? হ্যাঁ, আমরা ভাবছি এতদিন বড় ভূমিকম্প হয়নি, তার মানে আমরা হয়তো নিরাপদ। কিন্তু বিজ্ঞানীরা বলছেন ঠিক এর উল্টোটা। এই দীর্ঘ নীরবতাই আসলে ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। প্লেটগুলো তো থেমে নেই, তারা শক্তি সঞ্চয় করে চলেছে। এই জমে থাকা শক্তি যখন হঠাৎ করে মুক্তি পাবে, তখন সেটা একটা বিশাল ভূমিকম্পের আকার নিতে পারে। আমরা আসলে একটা ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর শহর বানিয়ে চলেছি। ব্যাপারটা তো আসলেই ভয়ের। তার মানে ঝুঁকিটা সময়ের সাথে কমেনি, বরং জমে থাকা শক্তির কারণে বেড়েই চলেছে। আর এর সাথে যোগ হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা ঝুঁকি। সূত্রগুলোতে একটা কথা খুব পরিষ্কার করে বলা আছে, এখনকার ঝুঁকিটা শুধু ভূতাত্ত্বিক নয়, বরং তার চেয়েও বেশি হল আমাদের দুর্বল অবকাঠামো। হ্যাঁ, ঠিক। ভূতাত্ত্বিক ঝুঁকি আর মানবসৃষ্ট ঝুঁকি, এই দুটো যখন একসাথে হয়, তখনই দুর্যোগের মাত্রা বহুগুণে বেড়ে যায়। মাটির নিচের প্লেটের নড়াচড়া আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, কিন্তু মাটির ওপরে আমাদের ভবনগুলোকে তো আমরা শক্তিশালী করতে পারি, তাই না? বিল্ডিং কোড মেনে চলা, মাটির ধরন পরীক্ষা করে বাড়ি বানানো, পুরনো আর ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করা, প্রস্তুতির জায়গাটা মূলত এখানেই। নরসিংদীর ভূমিকম্পে দেয়াল বা ছাদের কার্নিশ ধসে মানুষের মৃত্যু ঠিক এই বিপদটার কথাই আমাদের মনে করিয়ে দেয়। তাহলে এখন সবচেয়ে জরুরি প্রায়োগিক অংশে আসা যাক। ধরে নিলাম ভূমিকম্প শুরু হয়ে গেল, সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ঠিক কি করতে হবে? সূত্রগুলো থেকে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো কি কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল শান্ত থাকা। যে কোনো পরিস্থিতিতেই আতঙ্ক আমাদের সোচনে সমাজনে কি শক্তি কেড়ে নেয়। ভূমিকম্পের সময়ে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে আতঙ্কিত হয়ে, দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াদৌড়ি করার কারণে।
হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বা জানালা দিয়ে লাফ দিতে গিয়েই মানুষ বেশি আহত হয়। তাই কম্পন অনুভব করার সাথে সাথেই প্রথম কাজ হলো নিজেকে শান্ত করা। এর পরের ধাপটা কি? আমরা প্রায়ই একটা কথা শুনি, ড্রপ, কভার, হোল্ড অন। এটা তো একটা আন্তর্জাতিকভাবে পরিচিত নিয়ম, তাই না? এটাকে যদি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে সহজ বাংলায় বলি তাহলে কি দাঁড়ায়? এর মানে কি এটাই, কম্পন শুরু হলে দৌড় না দিয়ে মাটিতে বসে পড়ুন, শক্ত কিছুর নিচে আশ্রয় নিন আর সেটাকে ধরে রাখুন? একদম তাই। এর প্রত্যেকটা শব্দের পেছনে বৈজ্ঞানিক কারণ আছে। ড্রপ বা বসে পড়ুন, কারণ কম্পনের সময় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, পড়ে গিয়ে আহত হতে পারেন। কভার বা আশ্রয় নিন কোনো শক্ত আসবাবপত্র, যেমন মজবুত ডাইনিং টেবিল বা খাটের নিচে। উদ্দেশ্য হল ওপর থেকে খসে পড়া চাং বা অন্য কোনো বস্তু থেকে মাথা এবং শরীরকে বাঁচানো। আর হোল্ড অন বা ধরে রাখুন, কারণ কম্পনের সময় টেবিল বা খাটও সরে যেতে পারে। তাই এক হাত দিয়ে আশ্রয় নেওয়া বস্তুটিকে ধরে রাখতে হবে আর অন্য হাতে মাথা ঢাকতে হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, সূত্রগুলোতে বলা হচ্ছে শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে। ঢাকার বেশিরভাগ আধুনিক ফ্ল্যাটে তো এখন কাচের বা পাতলা পার্টিকেল বোর্ডের টেবিল। সেক্ষেত্রে এই পরামর্শটা কতটা বাস্তবসম্মত? অন্য কোনো বিকল্প আছে কি? এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন। যদি কাছাকাছি কোনো মজবুত টেবিল না থাকে, তাহলে ঘরের ভেতরের দিকের কোনো দেয়ালের পাশে বসে পড়ুন এবং 2 হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। মনে রাখতে হবে, কাঁচের জানালা, আলমারি, বইয়ের তাক বা দেয়ালে ঝোলানো ভারী ছবির ফ্রেমের মতো জিনিস থেকে দূরে থাকতে হবে। আচ্ছা। কারণ এগুলো কম্পনের সময় সহজেই আপনার গায়ের উপর পড়তে পারে। মূল নীতি হল নিজেকে যতটা সম্ভব ছোট করে গুটিয়ে নেওয়া এবং মাথাকে সুরক্ষিত রাখা। আর ভবন থেকে বের হওয়ার ব্যাপারে কি বলা আছে? কখন বের হওয়া উচিত আর কখন নয়? যদি আপনি একতলা বাড়িতে থাকেন এবং কাছেই খোলা জায়গা থাকে, তাহলে দ্রুত বের হয়ে আসা যেতে পারে। কিন্তু উঁচু ভবনে থাকলে দৌড়ে নিচে নামার চেষ্টা করাটা আরও বিপজ্জনক। কেন? কারণ সিঁড়িতে ভিড়ের কারণে বা কম্পনের ফলে সিঁড়ি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। তাই কম্পন থামা পর্যন্ত নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই শ্রেয়। আর কম্পন থামার পর বের হওয়ার প্রয়োজন হলে অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে। লিফট কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর যারা উপকূলীয় বা নদীর কাছাকাছি এলাকায় থাকেন, তাদের ভূমিকম্পের পর ভূমিধস বা সুনামির সম্ভাবনার কথাও মাথায় রাখতে হবে। আর একটা বিষয় যেটা এই সময়ে খুব ভয়ঙ্কর রূপ নেয়, তা হল গুজব। নরসিংদীর ভূমিকম্পের পরও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভিত্তিহীন পূর্বাভাস ছড়িয়ে পড়েছিল, যা মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। ঠিক এই সময়ে গুজবকে নিয়ে চলাটা আত্মরক্ষার মতোই জরুরি। মনে রাখতে হবে, ভূমিকম্পের কোনো নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি এখনও আবিষ্কার হয়নি। তাই কিছুক্ষণ পরেই বড় ভূমিকম্প হবে বা অমুক জায়গায় ভূমিকম্প হবে, এই ধরনের খবর পেলে আতঙ্কিত না হয়ে নির্ভরযোগ্য উৎস যেমন আবহাওয়া অধিদপ্তর বা সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা ওয়েবসাইটের তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। কি করতে হবে তা তো আমরা বিস্তারিত জানলাম, কিন্তু এর উল্টোপিঠও তো আছে। এমন কিছু কাজ আছে যা আমরা প্রায়ই ভুল করে ফেলি এবং যা আমাদের বিপদ আরও বাড়িয়ে দেয়। কোন কাজগুলো ভূমিকম্পের সময় একেবারেই করা যাবে না? সূত্রগুলোতে কয়েকটি বিষয়কে কখনোই করবেন না তালিকাভুক্ত করা হয়েছে। প্রথম এবং প্রধান হল লিফট ব্যবহার। ভূমিকম্পের সময় বিদ্যুৎ চলে যাওয়াটা খুব স্বাভাবিক, আর তখন লিফটের ভেতর আটকে পড়াটা একটা দুঃস্বপ্নের মতো। তাই কম্পন অনুভব করার সাথে সাথেই লিফটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, আগেই যেমনটা বলা হলো, কাঁচের জানালা, আয়না বা ভারী এবং লম্বা আসবাবপত্রের আশেপাশে আশ্রয় নেওয়া যাবে না। আর এমন কোনো মানসিক বা আচরণগত ভুল আছে যেটাকে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে? হ্যাঁ, এবং সেটাই হয়তো আমাদের সবচেয়ে বড় শত্রু। সেটা হলো আত্মতুষ্টি বা উদাসীনতা। আমাদের এখানে কিছু হবে না, বা আগে তো কখনো বড় কিছু হয়নি, এখনও হবে না, এই ধরনের মানসিকতা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এই উদাসীনতাই দুর্যোগের সময়ে বিপদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিপদ আসার আগ পর্যন্ত বিপদকে গুরুত্ব না দেওয়াটা আমাদের অঞ্চলের একটা বড় সমস্যা। ঠিক তাই। এই মানসিকতার কারণেই হয়তো বিল্ডিং কোড ঠিকমতো মানা হয় না, জরুরি মহড়া হয় না, বা পরিবারে দুর্যোগ মোকাবেলার কোনো পরিকল্পনা থাকে না। ঝুঁকিটা যখন চোখের সামনে দেখা যায় না, আমরা সেটাকে উপেক্ষা করি। কিন্তু ভূমিকম্প তো কোনো নোটিশ দিয়ে আসে না।
এখানেই প্রস্তুতির বিষয়গুলো চলে আসে। যেমন আগে থেকেই পরিবারের সবার সাথে একটা পরিকল্পনা করে রাখা, যে বিপদের সময় কে কোথায় আশ্রয় নেবে বা বাড়ির বাইরে কোথায় সবাই একত্রিত হবে। একটা ইমার্জেন্সি কিট গুছিয়ে রাখা, যেখানে ফার্স্ট এইড বক্স, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, টর্চ লাইট, পাওয়ার ব্যাংক আর জরুরি ফোন নম্বর থাকবে। এগুলো খুবই ছোট ছোট পদক্ষেপ, কিন্তু বিপদের সময় এগুলোর মূল্য অপরিসীম। আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে, ইতিহাস আর বিজ্ঞান দুটোই আমাদের লাগাতার সতর্ক করে যাচ্ছে। 2025 সালে নভেম্বরের ভূমিকম্পটা ছিল একটা জেগে ওঠার ঘণ্টা, একটা ওয়েক আপ কল। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মাঝারি মাত্রার একটা কম্পনও ঢাকা বা এর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কতটা মারাত্মক হতে পারে। মূল ঝুঁকিটা কেবল মাটির নিচের প্লেটের নড়াচড়া নয়, বরং মাটির ওপরে আমাদের নিজেদের তৈরি করা দুর্বল অবকাঠামো আর প্রস্তুতির অভাব। একদম। সূত্রগুলো আমাদের বলে দিচ্ছে অতীতে কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং বিপদের সময় আমাদের ঠিক কি করতে হবে। এই তথ্যগুলো জানা, বোঝা এবং ছড়ানো অত্যন্ত জরুরি। কিন্তু এই আলোচনার শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, যা আমাদের সবাইকে ভাবতে হবে। প্রশ্নটা হলো, পরবর্তী অবশ্যম্ভাবী ভূমিকম্পের ফলাফল পরিবর্তনের জন্য আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে, একটা পরিবার হিসেবে, একটা সমাজ হিসেবে, এমনকি নীতি নির্ধারক হিসেবে আজ ঠিক কোন সম্মিলিত পদক্ষেপগুলো নিচ্ছি? ঝুঁকি সম্পর্কে শুধু জানা এক জিনিস, আর সেই অনুযায়ী ঝুঁকি কমানোর জন্য বাস্তবিকভাবে কাজ করা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। আমাদের এখন দ্বিতীয় ডিতেই মনোযোগ দিতে হবে, কারণ পরের ভূমিকম্পটা কবে আসবে তা আমরা জানি না, কিন্তু এটা যে আসবে তা প্রায় নিশ্চিত।